আজকের ভিডিও একজন বহুরূপীকে নিয়ে, যার নাম জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। কখনো সেনাপ্রধান, কখনো প্রধান সামরিক আইন প্রশাসক, কখনো রাষ্ট্রপতি, কখনো স্বৈরাচার, কিংবা কখনো প্রধানমন্ত্রীর বিশেষ দূত। প্রায় সেঞ্চুরি করা জীবনে এই লোকটা কি করেন নাই। একজন প্রেমিক হিসাবেও দেশ জোড়া খ্যাতি ছিল তার। হেইটাররা অনেক সময় তার কাজকাম দেখে এইটা বলছে, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। আহমদ ছফা তার এক লেখায় এরশাদকে লোভী, প্রতারক, ভণ্ড ও কাপুরুষ বলছিলেন। কিন্তু এইসবে কান দিতে তার খুব একটা ঠেকা পড়ে নাই, বরং তার রোমান্টিকতা, প্রেম কিংবা বহু নারী আসক্তি বাংলাদেশে আজও বেশ রগে আলোচনার বিষয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক ছিলেন। কেমন ছিল তার জীবন, তার শাসনামল কিংবা তার চরিত্র, এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এরশাদ কিন্তু খুবই রোমান্টিক এবং কবিতা পছন্দ করা একজন মানুষ ছিলেন। ক্ষমতায় থাকার সময় কিংবা ক্ষমতার বাইরে থাকার সময়, এমনকি জেলে বসেও উনি অনেক প্রেম, ভালোবাসা কিংবা কষ্টের কবিতা লিখছেন। অনেকেই বলেন এরশাদ নাকি শামসুর রহমান, সৈয়দ আলী আহসান, সৈয়দ শামসুল হক, ফজল শাহাবুদ্দিন কিংবা আল মাহমুদ সহ নামি দামি কবিদেরকে ভাড়ায় কবিতা লিখাতেন। এইসব কথার অবশ্য তেমন গুরুতর প্রমাণ নাই, তবে গান চুরি করা নিয়ে এরশাদের নামে অভিযোগ আছে। এই ক্ষেত্রে আহমদ ছফা একটা মজার ঘটনা বলছেন। সুরেন্দ্রলাল ত্রিপুরার লেখা নতুন বাংলাদেশ গড়ব মোরা কিংবা নতুন করে আজ শপথ নিলাম, এই নামের একটা গান উপজাতীয় একাডেমি থেকে প্রকাশিত বার্ষিক সংকলনে ছাপা হয়েছিল। তো এই গানটা প্রতিদিনই প্রায় রেডিও কিংবা টেলিভিশনে গাওয়া হইতো, কিন্তু বলা হইতো এটা লিখছেন জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ। ছফা শুরুতে চাইছিলেন এইটা নিয়ে পত্রিকায় প্রতিবাদ করবেন, কিন্তু ওই সময়টা তো খুব সেন্সর্ড সময় ছিল, এটা উনি করতে পারেন নাই। এই কারণে এরশাদের লজ্জা দেওয়ার জন্য উনি তার সাপ্তাহিক পত্রিকার মধ্যে বলছেন এরশাদের গান সুরেন্দ্রলাল ত্রিপুরা চুরি করে ছাপাই দিছে, এবং এই কারণে সুরেন্দ্রলাল ত্রিপুরা শাস্তি হওয়া উচিত। মানে পুরো উল্টাটা ছাপছেন আর কি। অবশ্যই এতে এরশাদ লজ্জা পাইছিল কিনা এটা ছফার লেখা থেকে জানা যায় না। কবিতার হাত ধরেই আগে আসে প্রেম। প্রায় 60 বছরের বেশি সময় ধরে এরশাদের সংসার ছিল রওশন এরশাদের সাথে, কিন্তু এর মধ্যেই তার জীবনে অনেক নারী আসছে বলে জানা যায়। সবগুলোর প্রুফ নাই, তবে কয়েকটা প্রায় ওপেন সিক্রেটের মতো। এর মধ্যে জিনাত মোশাররফ এবং বিদিশার ঘটনা দেশবাসী জানত। এরশাদের সময় আমলা এবং পরবর্তীতে মন্ত্রী হওয়া AKM মোশাররফ হোসেনের স্ত্রী ছিলেন জিনাত মোশাররফ, এবং তার সাথে এরশাদের লম্বা সময়ের সম্পর্ক ছিল। এক পত্রিকায় এই পরকীয়া নিয়ে এরশাদ খুব খোলামেলা একটা সাক্ষাৎকার দিছিলেন। এরপরেই জিনাতের ঘর ভাঙে। 1996 সালে এরশাদের ইচ্ছায় সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য হন জিনাত। এই দুইজনের পরিণতি সবচেয়ে ভালো বোঝা যায় আহমদ ছফার লেখায়। উনি বলেন, কিন্তু একটা সময়ে যখন এরশাদ অনুভব করলেন যে তিনি জিনাতকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না, তখন তাকে পচা কলার খোসার মতো নির্মম অবজ্ঞায় ছুড়ে দিলেন। এরপরে নিজের বয়সী কবি আবু বকরের মেয়ে বিদিশা ইসলামের প্রেমে পড়েন এরশাদ। 2000 সালে এরশাদ ঘোষণা দেন যে উনি বিদিশাকে বিয়ে করছেন। এই টেম্পোরারি সংসার বেশ জটিলতায় ভরা ছিল। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় বিদিশা চুরির মামলায় জেলে যান। এরপরে বিদিশা এরশাদের কাহিনী মোটামুটি শেষ হয়ে যায়। এই দুইটা রওশন সহ মোট 3টা ঘটনা বেশ খোলাখুলিভাবে জানা যায়। আরেকটা গুঞ্জন ছিল 80-র দশকে মরিয়ম মমতাজ মেরি নামের একজন আকর্ষণীয় এবং সুন্দরী নারীর প্রেমে এরশাদ হাবুডুবু খাইতেন, এইরকম শোনা যাইত। এরশাদ নিজে স্বীকার করেন নাই, কিন্তু এটা বলা হইতো যে উনি মেরিকে বিয়ে করছিলেন। 1986 সালে যখন তাদের বিয়ের গুজব ছড়ায়, এরপর আর কখনো মেরিকে জনসমক্ষে দেখা যায় নাই। বলা হয় এরশাদ টাকার বিনিময়ে বিষয়টা ডিসমিস করে মেরিকে লন্ডনে পাঠাই দিছিলেন। 2015 সালে লন্ডনেই মেরির চিরবিদায়ের খবর পাওয়া যায়। জন্ম থেকেই এরশাদের নাম কিন্তু হুসেইন মোহাম্মদ এরশাদ ছিল না। মোহাম্মদ মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ এরশাদ হোসেনের জন্ম হয় 1930 সালে উত্তরবঙ্গে, তবে আজকের বাংলাদেশ অংশে না, পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটায়। তবে ভারত ভাগের পরে 1948 সালে মকবুল হোসেনের পরিবার পূর্ব পাকিস্তানের রংপুরে চলে আসেন। আমাদের তখনকার এরশাদ হোসেন শুরুতে কারমাইকেল কলেজে পড়ালেখা করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন বলে শোনা যায়। 1952 সালে পাকিস্তান আর্মিতে কমিশন পাওয়ার সময় জন্ম হয় হুসেইন মোহাম্মদ এরশাদের। তার মানে বুঝতেছেন এরশাদ নিজেই নিজের নাম পাল্টায় হুসেইন মোহাম্মদ এরশাদ করছিলেন। মোহাম্মদ এরশাদ হোসেন এটা শুনতে কেমন জানি লাগে। সেনা প্রধান কিংবা একজন রাষ্ট্রপতির এরকম ভাবসা বলা একটা নাম থাকতে হবে। তো যাই হোক, এরপরে বেশ কিছু বছর এরশাদের খুব স্মুথ যায়। ঝামেলাটা হয় 1971 সালে, যখন লেফটেন্যান্ট কর্নেল এরশাদ 7ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে পোস্টেড ছিলেন। ঝামেলা বলতে এরশাদের জন্য ঝামেলা হয় নাই, তখন বাংলাদেশে তখন তো
মুক্তি সংগ্রাম চলতেছে, এরশাদের যে কলিগরা ছিল তারা তো বাংলাদেশের মানুষ, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। ওই সময় কিন্তু তার কলিগরা নিশ্চিতভাবে জানতেন এখন যদি তারা পাকিস্তান ক্যান্টনমেন্ট থেকে বাইর হন, অনেকটা কাফনের কাপড় মাথায় বাইধাই উনারা বাইর হইতেছেন, তারপরেও দেশের জন্য লড়াই করবেন। এই জন্য তারা দলে দলে পাকিস্তান ছেড়ে ভারতে ঢুকতেছিলেন একেবারে দুর্গম পথ পাড়ি দিয়ে। তবে এরশাদ এইসবের পরোয়া করেন নাই। মেজর তাহের, মঞ্জুর, জিয়াউদ্দিন, ডালিম কিংবা পাটোয়ারি সহ অনেক অফিসার যখন মাতৃভূমি অথবা চিরবিদায়কে বেছে নিয়েছিলেন, তখন সুযোগ থাকার পরেও এরশাদ মুক্তি সংগ্রামে যান নাই। চিন্তা করেন, সংগ্রামের শুরুতে কিন্তু উনি ছুটিতে পূর্ব পাকিস্তানেই ছিলেন, কিন্তু এপ্রিলে আবার পশ্চিম পাকিস্তানে ফেরত যায় রেগুলার কাজ করতে থাকেন। যখন একদম আমাদের মুক্তি সংগ্রাম চলতেছে 1971 সালের সেপ্টেম্বর মাসে, উনি কিন্তু তার নিজের অসুস্থ বাবাকে দেখতে দেশেও আসছিলেন, কিন্তু এইবারও তার মনে হয় নাই যে আচ্ছা আমারও তো এই সংগ্রামে যোগ দেওয়া উচিত। উনি আবার পাকিস্তানে চলে যান। এইবার যায় তাহলে কি করেন? শোনা যায় পাকিস্তানে আটকে পড়া বাঙালি অফিসার এবং সৈন্যদের দেশদ্রোহিতার অপরাধে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়, এরশাদ ওইটার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ছিলেন। মানে বুঝতেছেন, পুরাপুরি পাকিস্তানিদের পক্ষের লোক। এইখানে একটা আপনি প্রশ্ন করতে পারেন, বাঙালিদের এইখানে বিচার করা হবে দেশদ্রোহিতার জন্য, তাইলে আরেকজন বাঙালিকেই কেন ট্রাইব্যুনালের প্রধান করা হইল? এরশাদ তো নিজে একজন বাঙালি। এইখানে বলা হয় সম্ভবত এরশাদের মাথায় ক্ষমতাধর কারো হাত ছিল। এই বিষয়ে কর্নেল সাফায়াত জামিল বীর বিক্রম বলেন, আমার ধারণা এরশাদ ছিলেন পাকিস্তানি আইএসআই আশীর্বাদ পুষ্টদের অন্যতম প্রধান। এরশাদ পাকিস্তানে বসে 71 এবং পরে বেশ কয়েক বছর রংপুরে তার বাড়িতে দামি দামি জিনিসপত্র পাঠাইতো। 1972 এবং 73 অন্তত 4 বার এভাবে জিনিসপত্র পাঠানোর কথা জানা যায়। তখন কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের প্লেন চলাচল অফ। এই ব্যাপারে সাফায়াত জামিলের মন্তব্য এমন, আটকে পড়া প্রায় 1200 বাঙালি সামরিক অফিসার তখন বিভিন্ন বন্দি শিবিরে নানা রকম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তথাকথিত বন্দি এরশাদের পক্ষে আইএসআই এর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং সার্বিক সহযোগিতা ছাড়া এ ধরনের কাজ কোনো ক্রমেই সম্ভব ছিল না। চিন্তা করেন এরশাদ কোন লেভেলের ধূর্ত একজন মানুষ ছিলেন। 1973 সালের শেষের দিকে পাকিস্তান আর্মির বাঙালি যেসব অফিসার আর সদস্য পাকিস্তানে আটকা পড়ছিলেন, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তো তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল এরশাদও কিন্তু এর মধ্যে ছিলেন। ওই সময়ে স্বাধীন বাংলাদেশ সরকারের একটা নীতিমালার এমন একটা নীতি ছিল, পাকিস্তান সেনাবাহিনীর যেসব বাঙালি অফিসার সুযোগ পাওয়ার পরেও মুক্তি সংগ্রামে অংশগ্রহণ না করে পাকিস্তানে ফেরত গেছে, তাদেরকে চাকরিতে নেওয়া হবে না। প্রায় 50 জনের মতন অফিসার এই কারণে চাকরি হারান, কিন্তু এরশাদের একটা লোমও কেউ স্পর্শ করতে পারে নাই। উনি একদম প্রমোশন সহ বাংলাদেশ আর্মিতে জয়েন করেন, কারণ এইবার এরশাদের মাথার উপর একজন নেতার হাত ছিল, আর এই নেতার নাম শেখ মুজিব। এরশাদের একজন আত্মীয় কুড়িগ্রামের আওয়ামী লীগ নেতা রিয়াজউদ্দিন মিয়া একদিন এরশাদকে পায়জামা পাঞ্জাবি আর একটা মুজিব কোট পরিয়ে তদবিরের জন্য শেখ মুজিবের বাড়িতে নিয়ে যান। মুজিবের সাথে এরশাদের পরিচয় করায় দিয়ে বলেন, আমার ভাগ্নের চাকরিটা না থাকলে সংগ্রাম করে আমার কি লাভ হইল? এ কথা বলার সাথে সাথে এরশাদ শেখ মুজিবের পা ছুঁয়ে সালাম করেন। তখন শেখ মুজিব এরশাদকে ভালো মতো দেখে খুশি হয়ে তাকে চাকরিতে বহাল রাখার নির্দেশ দেন। এরশাদ কিন্তু সারা জীবনে এমন ধূর্ত একটা লোক ছিল। আর্মিতে তখন দুইটা ভাগ, এক হচ্ছে মুক্তি সংগ্রাম যারা করছেন, আবার হচ্ছে পাকিস্তান ফেরত যেসব অফিসাররা আছেন তাদের মধ্যে গ্যাঞ্জাম লাগানোর পিছনে এই লোকটার একটা বিরাট রোল ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এক সরকারি আদেশে সামরিক ও বেসামরিক পর্যায়ে সরকারি চাকরিজীবী মুক্তি সংগ্রামে অংশগ্রহণকারীদের 2 বছরের জ্যেষ্ঠতা দেওয়া হয়। এরশাদ বাংলাদেশে আসার পর আর্মি হেডকোয়ার্টারের প্রথম কনফারেন্সে মুক্তি সংগ্রামে অংশগ্রহণকারীদের 2 বছরের এই সিনিয়রিটিকে চ্যালেঞ্জ করছিলেন। মানে ওদের কেন 2 বছরের জ্যেষ্ঠতা দেওয়া হবে এটার এগেইনস্টে কথা বলছিলেন। মেজর ডালিং এর স্ত্রী নিম্মির যে তথাকথিত অপহরণ, এই ঘটনা নিয়েও এরশাদ বেশ জল ঘোলা করতে চাইছিলেন। সাফায়াত জামিল বলতেছেন, মেজর ডালিং এর সঙ্গে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফার একটি পারিবারিক দ্বন্দ্বকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এরশাদ একদল তরুণ অফিসারকে নেতৃত্ব দিয়ে তৎকালীন সেনা উপপ্রধান মেজর জেনারেল জিয়ার অফিসে যান। গিয়ে ওই ঘটনায় সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপের দাবি করেন, অথচ এরশাদ তখন সেনাবাহিনীর সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত। শেখ মুজিব যখন চিরবিদায় নেন তখন এরশাদ ভারতে ট্রেনিং করতেছিলেন। সপ্তাহখানেক পরে জিয়াউর রহমান তো সেনা প্রধান হন। তখন এরশাদ কাউকে কিছু না বলে ঢাকায় চলে আসেন। তাকে দেশে ফেরত আসতে দেখা জিয়াউর রহমান কিন্তু রেগে গিয়ে এই প্রশ্নটা করেন যে উনি বিনা
বিনা অনুমতিতে কেন দেশে ফেরত আসছেন। এরপর জিয়া এরশাদকে পরবর্তী ফ্লাইটেই দিল্লি ফেরত যাইতে অর্ডার দেন, কিন্তু এরশাদ এই অর্ডার মানেন নাই। তিনি ওই দিন রাতে বঙ্গভবনে গিয়ে অনেক রাত পর্যন্ত অভ্যুত্থানকারীদের সঙ্গে মিটিং করেন। পরদিন ভোরে এরশাদ আবার ট্রেনিং এর জন্য দিল্লিতে ফেরত যান। এটা দেখে এটাই মনে হইতে পারে এরশাদ হয়তো তাদের সাথে সলা পরামর্শ করতেই আসলে ঢাকায় আসছিলেন। পরে জেনারেল এরশাদ যখন ক্ষমতায় আসেন তখন অভ্যুত্থানকারীদের মধ্যে যারা চাকরি করতে চাইছিলেন উনি তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে পুনর্বহাল করেন। এই সবই ছিল অস্থির সময়ের কিছু ঘটনা। ৩ নভেম্বরের রক্তপাতহীন অভ্যুত্থানের পর গৃহবন্দী হয়ে যাওয়া জিয়াউর রহমান ৭ই নভেম্বরের পাল্টা অভ্যুত্থানে মুক্ত হন। তখন তো দেশের একদম টালমাটাল অবস্থা। খুব সম্ভবত কর্নেল তাহারের লক্ষ্য ছিল জিয়াউর রহমানকে সামনে রেখে একটা বামপন্থী বিপ্লব করবেন এবং দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন। তবে জিয়াউর রহমান কখনো এটা চান নাই। জাসুদের প্রস্তাব না মাইনা ওই সময়ের বেশ বিশৃঙ্খল একটা পরিস্থিতিকে ট্যাকেল দিয়ে জিয়াউর রহমান কিন্তু তখন ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। এরপরেই উনি ভারত থেকে উড়ায় আনেন এরশাদকে। কোর্সের মাঝপথেই তাকে ফেরত এনে মেজর জেনারেল পোস্টে প্রমোশন দেওয়া হলো, বানানো হলো আর্মির ডেপুটি চিফ অফ স্টাফ। একে তো হইলে উনি স্বাধীনতার পরেও পাকিস্তানে ছিলেন, পরে দেশে ফেরত আইসা আবার ভারতে ট্রেনিং এ গেছিলেন। এই কারণে তখনকার আর্মির যেসব জুনিয়র অফিসাররা ছিলেন কিংবা সৈনিকরা ছিলেন তাদের কাছে এরশাদ একজন অপরিচিত প্রায় মানুষ। জিয়াউর রহমান এরশাদকে তখন তার খুব ক্লোজ আরেকজন অফিসার লেফটেন্যান্ট কর্নেল এম.এ. হামিদের সাথে পরিচয় করায় দেন। তখন বলেন, হামিদ তুমি এরশাদকে সাথে নিয়ে তোমার ইউনিটগুলোর সৈনিকদের সাথে পরিচয় করায় দাও। বেচারা সাদা সিধা নম্র মানুষ, কিন্তু জওয়ানরা ওর ব্যাপারে কিছু প্রশ্ন তুলেছে। মেবি জিয়াউর রহমান এরশাদকে চিনেন নাই, কারণ উনি তো মোটেই সাদা সিধা কোনো মানুষ ছিলেন না। এমনকি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরানোর সাথে এরশাদের নামকে জড়ায় বেশ কিছু ফিসফাস শোনা যায়। যদিও এইসব কথার প্রমাণ নাই, তবে জিয়াউর রহমানের সরে যাওয়ার পরে এরশাদ এইটার বেনিফিশিয়ারি বা উপকারভোগী হয়েছিলেন ঠিকই। ওই বছরই মানে 1981 সালে ভাইস প্রেসিডেন্ট আব্দুস সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন এবং দ্রুত একটা নির্বাচন দিয়ে উনি জিতাও যান। কিন্তু এরকম অপ্রত্যাশিতভাবে ক্ষমতা নেওয়া কিংবা নির্বাচনে জেতা এই আব্দুস সাত্তার সিভিলিয়ান রাজনীতিবিদ কিংবা মিলিটারি কারোরই আস্থা অর্জন করতে পারেন নাই। এই সুযোগটাই এরশাদ নেন। নির্বাচনের আগে পরে দেশি আর বিদেশি দুইটা পত্রিকায় সাক্ষাৎকার দেন এরশাদ। উনি বলছিলেন রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর অংশীদারিত্ব থাকা দরকার। বোঝা যাইতেছিল যে উনি কোনো না কোনো ভাবে মার্শাল ল ডিক্লেয়ার করে একদিন ক্ষমতায় আসবেনই। সাত্তার সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তার ভাষ্যমতে মন্ত্রী পরিষদ সদস্যদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছিলেন এরশাদ। মন্ত্রী পরিষদ সদস্যদের একটা বড় অংশ এরশাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। এরশাদের ক্ষমতা দখলের প্রেক্ষাপট তৈরির জন্য সরকারের ভেতর থেকেই একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করানো হয়েছিল। 1981 সালের 24শে মার্চ ভোরে সামরিক শাসন জারি করেন জেনারেল এরশাদ। 1986 সালের 7ই মে সংসদ নির্বাচনের আয়োজন করেন তিনি। ওই বছরের প্রথম দিনেই এরশাদ গঠন করেন তার নিজস্ব রাজনৈতিক দল, যেটার নাম জাতীয় পার্টি। শুরুতে বিএনপির নেতৃত্বাধীন 7 দলীয় এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলীয় জোট যৌথভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 19শে মার্চ চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক জনসভায় 15 দলীয় জোটের নেতা শেখ হাসিনা স্বৈরাচারের নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত করার ঘোষণা দেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? 21শে মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এরশাদ এই হুমকি দেন, বিরোধী দলগুলো এক রাতের মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা না দিলে নির্বাচন বিরোধী সব তৎপরতা এবং কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হবে। এই হুমকি শুই না আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে চলে যায়, তাদের সাথে জামায়াতও যায়। খেয়াল করেন এখানে আওয়ামী লীগ আর জামায়াত ইসলামী কিন্তু একসাথে কাজ করতেছে। এটা কেন একটা বিরল ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, এইটা আমি জামায়াতে ইসলামীকে নিয়ে করা 2টা ভিডিওতে ব্যাখ্যা করছি। খেয়াল করবেন ওই সময় কিন্তু বামপন্থী 5 দলীয় জোট এবং বিএনপির 7 দলীয় জোট তারা কিন্তু নির্বাচন বয়কট করছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয় ওই নির্বাচনে 60.31% ভোট পড়ছিল। তবে ভয়েস অফ আমেরিকা সহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং পর্যবেক্ষণ সংস্থার মতে ভোটার উপস্থিতি ছিল বড়জোর 20%। নির্বাচনের ফলাফলটা আপনারা একটু চোখের সামনে দেখেন তাইলেই বুঝবেন। 1986 সালের 31শে আগস্ট এরশাদ সেনাবাহিনী থেকে অবসর নেন এন্ড জাতীয় পার্টির চেয়ারম্যান হন। 15ই অক্টোবর আরেকটা প্রশ্নবিদ্ধ নির্বাচনে উনি রাষ্ট্রপতিও নির্বাচিত হন। এরপর 11ই নভেম্বর সংসদে সংবিধানের 7ম সংশোধনী বিল পাশ করার মাধ্যমে এরশাদের ক্ষমতা দখলকে বৈধতা দেওয়া হয়। এত কিছুর পরেও রাজনৈতিক বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন থাকেই, কারণ বেশিরভাগ বিরোধী দলই এই সরকারকে বৈধতা দেয় নাই। তারা এরশাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করতেছিল। তো উনি 1988 সালের 3রা মার্চ আবারও সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। বিরোধী দলগুলো
সংগঠনগুলো এই নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানায়, অন্যদিকে সরকার সব ধরনের নির্বাচন বিরোধী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে এবং বিরোধীদেরকে গণহারে গ্রেফতার করতে থাকে। আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য বিরোধী দল নির্বাচন বর্জন করায় ওই নির্বাচন নিয়ে মানুষের কোনো রকম আগ্রহ ছিল না। জাতীয় পার্টি এবং এরশাদের অনুগত ছোটখাটো কিছু দলের মোট 1120 জন প্রার্থী ওই নির্বাচনে অংশ নেন। রেজাল্ট আপনারা নিজেরাই দেখেন, বুঝাই যাইতেছে কতটা একতরফা নির্বাচন ছিল সেটা। 2024-এর ডামি নির্বাচনের পরে শেখ হাসিনা টিকতে পারছেন মাত্র 7 মাস, কিন্তু এরশাদ 1988 নির্বাচনের পরেও টিকছিলেন প্রায় 2 বছর। 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের পতন হয়, তবে ওই সময় পর্যন্ত এরশাদের হাত অনেক মানুষের লহুতে লাল। 1987 সালের 10 নভেম্বর ঢাকার জিরো পয়েন্টে এরশাদ বিরোধী গণ আন্দোলন চলাকালে বুকে পিঠে সেই আইকনিক স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক এইটা লেখা নূর হোসেন পুলিশের আঘাতে চিরবিদায় নেন। 1990 সালের 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এরশাদের সাপোর্টার যেসব সন্ত্রাসীরা ছিল তাদের হাতে চিরবিদায় নেন ডাক্তার শামসুল আলম খান মিলন। এর মাত্র 9 দিন পরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। এরশাদকে যত ভালো মানুষ হিসেবে প্রেজেন্ট করার ট্রাই করা হোক না কেন, সত্যি কথা হইতেছে এরশাদের হাত শত শত মানুষের আত্মত্যাগে লাল ছিল। 88-তে চট্টগ্রামে এরশাদ যেই কাজ করছিলেন, কবি শামসুর রহমান এইটাকে জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের সাথে সমতুল্য বলছিলেন। এইসবের দায় এরশাদ কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। এরশাদ যে একজন স্বৈরাচারী ছিলেন এইটা তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উইটনেস করছেন। তবে দুঃখের বিষয় এইটাই যে এরশাদ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতারা সহ আওয়ামী লীগ, বিএনপির অনেকেই পরে এরশাদকে আর স্বৈরাচার বলেন নাই, বরং তারা তাকে বলতেন এরশাদ সাহেব। নূর হোসেন, সেলিম দেলোয়ার, বসুনিয়া, ডাক্তার মিলনদের কথা এই রাজনীতিবিদরা ভুলেই গেছেন। কিং হয়ে প্রায় 9 বছর স্বৈরাচারী এই এরশাদ দেশ শাসন করার পরে পরবর্তীতে হয়ে গেছেন কিং মেকার। নির্বাচন আসলে তার নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। পতনের পরে কিন্তু এরশাদকে জেলে পাঠানো হয়। 91-এর নির্বাচনে জেতা বিএনপি এরশাদকে জেল থেকে বাইর করে। জেলে থেকেই এরশাদ ওই নির্বাচনে 5টা আসনে জিতছিল। তার দল মোট 35টা আসনে জেতে। উত্তরবঙ্গে তার একটা বিরাট সাপোর্ট ছিল, এটা তো ঠিক। তবে নির্যাতিত হওয়া নেতারাও যখন এরশাদের সাথে মিলা গেল তখন ব্যাপারটা দেখতে খুবই অকওয়ার্ড লাগে। 96-এর নির্বাচনের সময়ও জেলে থাইকা এরশাদ নির্বাচনে যেতেন। ওইবার সরকার গঠন করতে আওয়ামী লীগের 5টা সিট কম পড়লে তারা এরশাদের কাছে ধর্ণা দেন। 32টা আসন পাওয়া জাতীয় পার্টি তখন আওয়ামী লীগকে সাপোর্ট দেয়। শোনা যায় বিএনপির দিক থেকেও টানাটানি ছিল। 1997 সালে আওয়ামী লীগ সরকারের আমলে উনি জেল থেকে বাইর হন। দুই মেইন পার্টি এরশাদের নিয়ে টানাটানি করতেছে। এর মধ্যে পতনের মাত্র 5 বছরের মাথায় খুবই শক্তিশালী হয়ে রাজনীতিতে ফেরত আসেন এই এরশাদ। দ্য ইকোনমিস্ট 2000 সালের এক আর্টিকেলে এই বিষয়টাকে বলছিল অ্যান আগলি অ্যালায়েন্স। পরে অবশ্য পুরো সময় জাতীয় পার্টি আর এরশাদ উভয়ই আওয়ামী লীগের পিছনেই ছিল। এর পরের ইতিহাস মোটামুটি আপনারা সবাই জানেন। এই ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নন্দিত প্রেমিক পুরুষ এরশাদের জীবনের গল্প। 71-এ তার ভূমিকা, 71 পরবর্তী সময়ে তার ভূমিকা থেকে শুরু করে প্রেমিক পুরুষ হিসেবে তার আচরণ, তার রোমান্টিক জীবন, তার স্বৈরাচারী ভূমিকা এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে তার পুনরুত্থান এবং আবারও প্রাসঙ্গিক হওয়া নিয়ে এই ভিডিওটাতে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় এরশাদ সম্পর্কে একটা বা দুইটা জিনিস হইলে আপনি নতুন কিছু শিখছেন এই ভিডিও থেকে, যেটা মেবি আপনি আগে জানতেন না। এই ধরনের ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয় আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।